আয়রন বিম, ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়ালো ইসরায়েল। প্রথম দেশ হিসেবে মোতায়েন করতে চলেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র। 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ ছিল বাস্তবতার কঠিন মুখোমুখি। শুধু তেহরানের জন্য নয়, ইসরায়েলের জন্যও ছিল এক অন্ধকার পরীক্ষা। এই সংঘাতে ইরানের বহু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে। সেগুলো জনবসতিপূর্ণ শহরে আঘাত হানে। গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতেও চূর্ণ বিচূর্ণ বিস্ফোরণ ঘটে। 2025 সালের জুনে ইসরায়েল অপারেশন রাইজিং লাইন শুরু করে। ইরান জবাবে দেখায় তার বাস্তব শক্তি। পরপর দিনগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, ড্রোন পাঠায়। 12 দিনের আগুন ঝরা সংঘাতে ইরান প্রায় 600 ক্ষেপণাস্ত্র ছোড়ে। 1000টিরও বেশি ড্রোন পাঠায় ইসরায়েলের দিকে। এর মধ্যে প্রায় 50 থেকে 60টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে। সেগুলো ভেতরে ঢুকে বিস্ফোরিত হয়, 29 জন নিহত হন। ইরানের ক্ষেপণাস্ত্র 5টি সামরিক ঘাঁটিতে সোজা আঘাত হানে। এর মধ্যে ছিল মোসাদ সদর দফতর, ছিল কিরিয়া সামরিক সদর দফতর, আরও ছিল একাধিক ইসরায়েলি বিমান ঘাঁটি। প্রত্যেকটি বিস্ফোরণ ইসরায়েলকে কাঁপিয়ে দেয়। ইরানের বার্তা ছিল স্পষ্ট, তারা প্রস্তুত, তাদের শক্তি বাস্তব। ইরানের বিশাল আক্রমণ ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে থামিয়ে দেয়। এই বুহ অ্যারো, ডেভিড স্লিং, আয়রন ডোম এবং মার্কিন থার্ড সব মিলিয়ে এর প্রশংসা ছিল আকাশচুম্বী, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। এর আগেও দুর্বলতা ধরা পড়েছিল। 2023 সালের 7 অক্টোবর হামাস মাত্র 40 মিনিটে হাজার হাজার রকেট ছুড়ে, অসম্পূর্ণ, অপরিশোধিত রকেট। তবুও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, সিস্টেম কার্যত অচল হয়ে পড়ে। এই দুই ঘটনা দেখিয়ে দেয় কঠিন সত্য, ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা অজেয় নয়। তেল আভিভ যত দাবি করেছে, বাস্তবতা কিন্তু তেমন নয়। ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে আরেকটি সংকট প্রকাশ পায়। ইরান স্বল্প সময়ের যুদ্ধেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মজুদ শুষে নেয়। এমনকি যুক্তরাষ্ট্র বাড়তি ক্ষেপণাস্ত্র পাঠালেও মজুদ দ্রুত কমে যায়। ইরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হাইপারসনিক সক্ষমতা, আর আছে ঝাঁকে ঝাঁকে ড্রোন। এটি একটি বিশাল ভান্ডার। একটি দীর্ঘমেয়াদী লড়াইতে এটি যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। অনেক সামরিক বিশ্লেষক বলেন, যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতির কারণ ছিল একটাই, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ হয়ে আসছিল। তেল আভিভের স্টোরেজ ফাঁকা হয়ে যাচ্ছিল। গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ইরানের ব্যালিস্টিক ঢেউ ঠেকাতে থার্ড অপারেটররা 150টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মাত্র 12 দিনে। এটি অস্বাভাবিক, এটি বিপজ্জনক। এটি দেখায় ইরানের হামলার পরিমাণ কত ভয়াবহ ছিল। এইসব চ্যালেঞ্জের মুখে ইসরায়েল এখন ইতিহাসের দ্বারপ্রান্তে। তারা মোতায়েন করতে চলেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র আয়রন বিম। এটি বিশ্বের প্রথম মোতায়েনযোগ্য উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক লেজার সিস্টেম। এটির লক্ষ্য সহজ, ড্রোন ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র থামানো খুব কম খরচে, প্রায় সীমাহীন গোলাবারুদ দিয়ে। একটি নতুন যুগের সূচনা করতে চায় ইসরায়েল। কিন্তু সত্য আরেকটি আছে, ইরানের শক্তির সামনে এই লেজার অস্ত্র কতটা টিকে থাকবে সেটা এখনো অজানা। কারণ ইরান শুধু ক্ষেপণাস্ত্রের দেশ নয়, এটি প্রতিরোধের প্রতীক। এটি এক সামরিক বাস্তবতা যা প্রতিদিন নতুন চমক দেখাচ্ছে। ইসরায়েলের আয়রন বিম তাই একটি নতুন অধ্যায়। কিন্তু ভবিষ্যৎ যুদ্ধের আকাশে ইরানের ছায়া এখনো ভাসছে অটুট শক্তি নিয়ে। পারস্য উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ জব্দ, বিপুল জ্বালানি পাচার রোধে ইরানের শক্ত পদক্ষেপ। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC পারস্য উপসাগরে ইসওয়াতিনি পতাকাবাহী একটি জাহাজ থেকে 3,50,000 লিটার চোরাচালান করা জ্বালানি তেল আটক করেছে। IRGC এর নৌ ইউনিট বুশাহারের কাছে জাহাজটিকে আটক করে। কমান্ডার হেইদার হোনারিয়ান মোজাররাদ জানিয়েছেন, জাহাজটি চোরাচালানের জ্বালানি বহন করছিল। তিনি আরও জানান, জাহাজটি নিয়মিত নজরদারির সময় পারস্য উপসাগরীয় অঞ্চলে আটক করা হয়। আদালতের নির্দেশের পর জাহাজটিকে বুশেহরের উপকূলে নিয়ে আসা হয়। কমান্ডার মোজাররাদ প্রেস টিভিকে জানিয়েছেন, জাহাজটির 13 জন ক্রু সদস্য ভারতের নাবিক। তদন্ত চলাকালীন জাহাজ এবং এর ক্রুদের সুরক্ষার আওতায় রাখা হয়েছে। IRGC বলেছে, তাদের কঠোর নজরদারির ফলে ইউনিটগুলি জাহাজটিকে শনাক্ত করতে এবং থামাতে সক্ষম হয়েছে। বাহিনী আঞ্চলিক জলসীমায় চোরাচালানকারীদের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। তবে ইসওয়াতিনি সরকার স্পষ্ট করেছে, তাদের পতাকায় কোনো জাহাজে নিবন্ধিত নেই এবং IRGC এর দাবিকে প্রত্যাখ্যান করেছে। IRGC এই জাহাজটিকে সক্রিয় জাহাজ নয়, পতাকার ব্যবহার ছিল প্রতারণামূলক বলে মন্তব্য করেছে।
অন্যদিকে নভেম্বরের মাঝামাঝি সময়ে আইআরজিসি সিস্তান ও বালুচিস্তানের কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তালারা নামের একটি ট্যাঙ্কার জব্দ করে। এই ট্যাঙ্কারটি ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য দিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। ট্যাঙ্কার পরিচালনাকারী সংস্থা পরেই নিশ্চিত করেছে যে এটি ২১ জন ক্রু সদস্য সহ মুক্তি পেয়েছে। জ্বালানি চোরাচালান ও হরমুজ প্রণালীতে ইরানের কঠোরতা। কম ভর্তুকিযুক্ত দামের কারণে ইরান এখনও ব্যাপক জ্বালানি চোরাচালানের সম্মুখীন হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরানের এই কঠোর ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে বিস্মিত করেছে এবং ওয়াশিংটনে উদ্বেগের ঘণ্টা বাজিয়েছে। ইরানের তেল ট্যাঙ্কার জব্দ করার ঘটনা বিশ্বের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। ইরান হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঢুকতে বাধ্য করা হয়েছিল। কৌশলগত এই জলপথে কয়েক মাসের মধ্যে এটি এই ধরনের প্রথম হস্তক্ষেপ, যদিও তেহরান এখনও প্রকাশ্যে বা আনুষ্ঠানিকভাবে এই আটকের কথা স্বীকার করেনি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী একটি মার্কিন নৌবাহিনীর MQ-4C ড্রোন এলাকায় চক্কর দিচ্ছিল এবং আটকের ঘটনাটি পর্যবেক্ষণ করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস দ্বারা বিশ্লেষণ করা ফ্লাইট ট্র্যাকিং ডেটা কয়েক ঘন্টা ধরে আকাশপথে নজরদারির বিষয়টি নিশ্চিত করেছে। নিরাপত্তা সংস্থা এমব্রে জানিয়েছে, 3টি ছোট নৌকা জাহাজটি আটকের অভিযান চালায়। ইরানের এই অভিযানের ধরন একটি পরিকল্পিত এবং ইচ্ছাকৃত হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার UKMTO এই ঘটনাটিকে সম্ভাব্য রাষ্ট্রীয় কার্যকলাপ হিসেবে নিশ্চিত করেছে। UKMTO রিপোর্ট করেছে, তালারা ট্রানজিটের সময় ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করতে বাধ্য হয়। এই ঘটনাগুলো ঘটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2015 সালের ইরান পরমাণু চুক্তি থেকে প্রত্যাহারের পরে। এর আগে 2019 সালে মার্কিন নৌবাহিনী ইরানকে একাধিক লিম্পেট মাইন হামলার জন্য অভিযুক্ত করেছিল। তারা 2019 সালে ইসরায়েল সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কারে মারাত্মক ড্রোন হামলার জন্যও ইরানকে দায়ী করেছিল। ইরান সর্বশেষ 2022 সালে 2টি গ্রিক জাহাজ আটক করে কয়েক মাস ধরে নিজেদের হেফাজতে রেখেছিল। রাশিয়া ঘোষণা করেছে যে তারা ব্রিটিশ তৈরি স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করেছে। মস্কো বলছে, এগুলোকে ভূপাতিত করার মাধ্যমে তারা কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে। রাশিয়ার দাবি এটি তাদের আকাশ প্রতিরক্ষার শক্তি ও প্রস্তুতির একটি প্রমাণ। একই সঙ্গে পুতিনের বাহিনী ইউক্রেনের সামরিক গুদামে পাল্টা হামলা চালিয়েছে। রাশিয়ার সেনারা বলছে, এই অপারেশনগুলো ছিল অত্যন্ত তীব্র এবং সুপরিকল্পিত। আর এই সব ঘটনা ঘটছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে মস্কো শক্ত অভিযোগ করছে যে ওয়াশিংটন নাকি কিয়েভের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। রাশিয়া আরও দাবি করেছে যে তারা 4টি ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো মিসাইল ভূপাতিত করেছে। মস্কো আবার জানায়, মাত্র 24 ঘন্টায় তারা ইউক্রেনের 119টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার মতে এটি তাদের উন্নত নজরদারি, রাডার নেটওয়ার্ক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার আরেকটি উদাহরণ। রাশিয়ার বাহিনী ইউক্রেনের যে জ্বালানি অবকাঠামো সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে সেসব স্থাপনাতেও হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 2টি হিমার্স লঞ্চ সিস্টেম ধ্বংস করেছে। পাশাপাশি ইউক্রেনের লজিস্টিক কেন্দ্র ও সামরিক গুদামেও হামলা বাড়িয়েছে মস্কোর বাহিনী। রাশিয়ার ভোস্তক গ্রুপ বলেছে, তারা জাপোরিঝিয়া অঞ্চলের ভেসেলওয়ে নামক বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। পুতিনের বাহিনী দাবি করছে, বিভিন্ন ফ্রন্টে ইউক্রেনীয় সেনাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কো বলছে, তাদের সেন্ট্রো ব্যাটল গ্রুপ একদিনেই প্রায় 400 ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। আবার জাপাদ ব্যাটল গ্রুপ জানিয়েছে, তারা 230 জনের বেশি ইউক্রেনীয় সার্ভিস মেম্বারকে নির্মূল করেছে। ভোস্তক গ্রুপের দাবি, তাদের অপারেশনে 250-এর বেশি ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। সেভার ব্যাটল গ্রুপও বলেছে, তারা প্রায় 250 ইউক্রেনীয় সেনাকে নির্মূল করেছে। রাশিয়ার এসব দাবি মূলত তারা দেখাতে চাইছে যে যুদ্ধক্ষেত্রে তাদের শক্তি ও নিয়ন্ত্রণ ক্রমশ বাড়ছে। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য সপ্তাহটি খুবই কঠিন কেটেছে। দেশে বড় দুর্নীতির কেলেঙ্কারির কারণে তিনি অভ্যন্তরীণ চাপের মুখে আছেন, আর বাইরে থেকে চাপ বাড়ছে, কারণ যুক্তরাষ্ট্র তাকে রাশিয়ার সঙ্গে তৈরি একটি শান্তি পরিকল্পনা দিয়েছে, যেখানে কিয়েভের জন্য খুবই প্রতিকূল শর্ত রয়েছে। এখন জেলেনস্কির রাজনৈতিক দল তাকে তার দীর্ঘদিনের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাককে বরখাস্ত করার জন্য চাপ দিচ্ছে।
ইয়ারমাক ইউক্রেনে খুব বিতর্কিত ব্যক্তি, অনেকে তাকে ইউক্রেনের ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত বলেন, কারণ তিনি দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে অত্যন্ত প্রভাবশালী। এদিকে দুর্নীতি বিরোধী সংস্থাগুলো $100 মিলিয়ন আত্মসাতের একটি কেলেঙ্কারি ফাঁস করেছে, যেখানে জেলেনস্কির ঘনিষ্ঠ কর্মকর্তারাও জড়িত। সমালোচকরা বলছেন, পশ্চিমা মিত্রদের কাছে তার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে তিনি আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। তার উপর যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন যে 28 দফা শান্তি পরিকল্পনা দিয়েছে, তাতে দনবাস অঞ্চলের কিছু এলাকা ছেড়ে দেওয়ার শর্ত এবং ইউক্রেনের সামরিক শক্তি দুর্বল করার দাবি রয়েছে। জেলেনস্কি বলছেন, এই শর্তগুলো অন্যায় এবং দেশের সংবিধানের পরিপন্থী। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাস এখন হিজবুল্লাহ ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে, যাতে প্রতিরোধের অক্ষ আবার গড়ে তোলা যায়। অন্যদিকে আইডিএফ গাজা ও দক্ষিণ লেবাননে হামলা বাড়িয়েছে, এই তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা। রিপোর্ট জেরুজালেম পোস্টের। প্রশ্ন উঠেছে, গাজা থেকে নতুন করে রকেট হামলা হতে পারে কিনা এবং উত্তরের সীমান্তে ইসরায়েল কী পদক্ষেপ নিতে পারে। কর্মকর্তারা বলছেন, আপাতত যুক্তরাষ্ট্রের চাপ ইসরায়েলকে আরও বড় সামরিক প্রতিক্রিয়া থেকে বিরত রাখছে, যদিও হিজবুল্লাহ অস্ত্রবিরতির নিয়ম ভঙ্গ করছে। ইসরায়েলের সাউদার্ন কমান্ডের সূত্র জানায়, হামাসের সামরিক শাখা অস্ত্রবিরতির পর থেকেই তাদের শক্তি আবার গড়ে তুলছে। তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে, নতুন সদস্য নিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে এবং পরিস্থিতি উত্তপ্ত করার প্রস্তুতি নিচ্ছে। সূত্রগুলোর দাবি, হামাস এখন এমন সুযোগ খুঁজছে যাতে হঠাৎ করে সীমিত আকারের আক্রমণ চালাতে পারে আইডিএফ এর ইউনিটগুলোর বিরুদ্ধে, যা অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘন করবে। ইসরায়েলি কর্মকর্তারা আরও বলেন, ইরান এখন নতুনভাবে প্রতিরোধের অক্ষ পুনর্গঠন করছে এবং সেই অক্ষের নেতৃত্বে রয়েছে তেহরান। ইরানের কৌশল, অর্থায়ন ও সংগঠনই হামাস হিজবুল্লাহকে আবার শক্ত করে তুলছে। সূত্রগুলো আরও জানায়, সাউদার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল ইয়ানিভ আসর এবং ডিভিশন কমান্ডাররা হামাসের সামরিক কার্যকলাপের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ চাইছেন। একই সময়ে লেবাননে হামাস ও হিজবুল্লাহ ইরানের অর্থায়ন ও উৎসাহে সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠন করছে। তারা দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় অস্ত্র পাচার করছে, অস্ত্র স্থানান্তর করছে, নতুন যোদ্ধা নিচ্ছে এবং ভবিষ্যতের লড়াইয়ের জন্য বড় ধরনের সামরিক প্রশিক্ষণ জোরদার করছে। সামরিক সূত্র বলছে, হিজবুল্লাহ স্পষ্টভাবেই অস্ত্রবিরতির শর্ত ভঙ্গ করছে এবং দক্ষিণ লেবাননকে নিরস্ত্রীকরণ করার পরিবর্তে আরও শক্তভাবে সজ্জিত করছে। সম্প্রতি আইডিএফ এর হামলা হিজবুল্লাহর সেই অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্য করেছে, যারা তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে জড়িত। সূত্রগুলো আরও বলছে, নর্দার্ন কমান্ড প্রধান হিজবুল্লাহর এসব লঙ্ঘনের বিরুদ্ধে আরও কঠোর জবাব দিতে চান, কিন্তু এই পর্যায়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হাত বেঁধে রেখেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিরিয়া সফর, যেখানে তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং শিন বেত প্রধান, মূলত যুক্তরাষ্ট্র ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারাকে বার্তা দেওয়ার জন্যই ছিল সফর। বার্তাটি হচ্ছে, ইসরায়েল গোলান মালভূমির নিরাপত্তা বাফার ছাড়বে না। এটি ঘটছে এমন সময়ে যখন শারা বলছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান যদি আইডিএফ গোলান মালভূমি থেকে সরে যায়। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন, ওয়াশিংটন ও দামেস্কের সাম্প্রতিক ঘনিষ্ঠতা তাদের বিচলিত করছে না। তাদের মতে, শারার অতীতের জিহাদি পরিচয় এত সহজে মুছে ফেলা যাবে না, যদিও যুক্তরাষ্ট্র তার মাথার দাম সরিয়ে দিয়েছে। তারা আরও বলেন, শারা তার নিজের দেশকেও পুরো নিয়ন্ত্রণ করেন না। হোয়াইট হাউসের সেই মুহূর্তটি যেন এক ঝড়ের মতো শুরু হলো। এবিসি নিউজের একজন রিপোর্টার দাঁড়িয়ে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনার পরিবার কি সৌদি আরবের সঙ্গে ব্যবসা করছে? আপনি যখন প্রেসিডেন্ট, তখন এটা কি স্বার্থের দ্বন্দ্ব নয়? আর ক্রাউন প্রিন্স মহোদয়, মার্কিন গোয়েন্দারা বলেছে আপনি একজন সাংবাদিক হত্যার ঘটনাটি পরিচালনা করেছিলেন। 9/11-এ নিহত আমেরিকান পরিবারের মানুষজন খুবই ক্ষুব্ধ যে আপনি আজ ওভাল অফিসে এসেছেন। আমেরিকানরা কেন আপনাদের বিশ্বাস করবে? প্রশ্ন শেষ হতেই ডোনাল্ড ট্রাম্প থেমে গেলেন। এরপর তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কোন মিডিয়ার? রিপোর্টার বললেন, এবিসি নিউজ স্যার। ট্রাম্প আবারও প্রশ্ন করলেন, কোথায়? রিপোর্টার আবার বললেন, এবিসি নিউজ স্যার। এতেই রেগে গিয়ে ট্রাম্প বললেন, ফেক নিউজ, এবিসি ফেক নিউজ, মিডিয়ার মধ্যে সবচেয়ে বাজে। তবুও তিনি প্রশ্নের জবাব দিতে শুরু করলেন।
ট্রাম্প বললেন, আমার পরিবার কি ব্যবসা করছে তা তাদের বিষয়, তারা সারা দুনিয়ায় ব্যবসা করে, সৌদি আরবের সঙ্গে খুব কম করেছে। আমি প্রেসিডেন্ট হওয়ার পর পারিবারিক ব্যবসা থেকে সম্পূর্ণ সরে এসেছি। আমি আমার সময় দেশের জন্য দিচ্ছি। আমেরিকাকে এত সফল কেউ করতে পারেনি। আমরা $21 ট্রিলিয়ন এনেছি, কেউ করতে পারত না। এরপর তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দিকে ইশারা করে বললেন, এই ভদ্রলোক চমৎকার কাজ করেছেন। আপনি একজন অত্যন্ত বিতর্কিত ব্যক্তিকে নিয়ে প্রশ্ন করছেন। অনেকেই তাকে পছন্দ করতেন না, কিন্তু যেসব ঘটনা ঘটেছিল এরা তার কিছুই জানতেন না। তাই আমার অতিথিকে বিব্রত করার দরকার নেই। ট্রাম্পের কথা শেষ হতেই আবারও রিপোর্টার একই প্রশ্ন তুললেন। তখন ট্রাম্প আরও বিরক্ত হয়ে আবার বললেন, তুমি কোন মিডিয়ার? এবিসি? হ্যাঁ, এবিসি তো সবচেয়ে খারাপ। এবার কথা বলার সুযোগ চাইলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, এমবিএস। শান্ত স্বরে তিনি বললেন, 9/11 ঘটনায় আমেরিকার পরিবারগুলোর কষ্ট আমি বুঝতে পারি, কিন্তু বাস্তবতা হলো বিন লাদেন সৌদি নাগরিকদের ব্যবহার করেছিলেন শুধু একটি কারণেই, আমেরিকা সৌদি সম্পর্ক নষ্ট করা। তিনি জানতেন শক্ত সম্পর্ক চরমপন্থাকে দুর্বল করে দেয়। তাই যে কেউ এই সম্পর্ক নিয়ে সন্দেহ ছড়ালে সে আসলে বিন লাদেনের উদ্দেশ্য পূরণ করছে। সাংবাদিক হত্যার ঘটনাটি আমাদের জন্য খুবই বেদনার। কেউ আইন বহির্ভূতভাবে মারা গেলে তা আমাদেরকেও কষ্ট দেয়। আমরা তদন্ত করেছি, ব্যবস্থা নিয়েছি এবং সিস্টেম বদলেছি যেন এমন ঘটনা আর না ঘটে। এটা একটা বড় ভুল ছিল, আর আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে এমন না হয়। তার কথা শেষ হওয়ার পর আবার ট্রাম্প সাংবাদিককে আক্রমণ করে বললেন, তুমি খুব খারাপ রিপোর্টার। তোমার প্রশ্ন করার ধরনটাই সমস্যা। তুমি এমন একজন সম্মানিত ব্যক্তিকে অপমান করার মতো প্রশ্ন করছো। একই প্রশ্ন ভদ্রভাবে জিজ্ঞেস করা যেত। কেউ তোমাকে উস্কে দিয়েছে, এবিসি সবসময় এমন করে। তুমি খুব খারাপ মানুষ এবং খারাপ রিপোর্টার। গোপন যুদ্ধ, তেহরানে মোসাদের জালে আইআরজিসির আঘাত, 2000 ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত প্রস্তুতি। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল এবং ইরানপন্থী অক্ষের মধ্যে ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘর্ষের দিকে মোড় নিচ্ছে। ইয়েমেনের হুথিদের পর এবার ইরানের এলিট ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তেহরানের অভ্যন্তরে মোসাদ সমর্থিত এক বিশাল গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে। এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে যখন মার্কিন সংবাদ মাধ্যম রিপোর্ট করছে যে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধ আসন্ন। ডাচ গার্লের আড়ালে মোসাদের গুপ্তচর। আইআরজিসি ইন্টেলিজেন্স ইউনিট এক রোমহর্ষক অভিযানের মাধ্যমে ব্যাকডোর নামে পরিচিত একটি হ্যাকিং গ্রুপের নেতাকে গ্রেফতার করার দাবি করেছে। এই নেতা অনলাইনে ডাচ মেয়ে নামক এক ভুয়া পরিচয়ের আড়ালে কাজ করত, যেখানে মহিলাদের সমস্যা নিয়ে আলোচনা করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই তরুণী ইরানি ব্যক্তিটি মূলত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ উপার্জন করার লোভে পড়ে মোসাদের নেটওয়ার্ককে ইরানি নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য সরবরাহ করত। এই হ্যাকিং গ্রুপটির নাম এসেছিল 2022 সালে, যখন তারা তথাকথিত ইরানি নৈতিকতা পুলিশ কর্মকর্তাদের তথ্য ফাঁস করে খ্যাতি অর্জন করেছিল। আইআরজিসির তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ব্যাকডোর শুধু একা নয়, এটি ছিল ল্যাব ডুকটেগান নামে ইসরায়েলপন্থী একটি আরও বিপজ্জনক গুপ্তচর নেটওয়ার্কের অংশ। এই নেটওয়ার্কটি গর্ব করে টেলিগ্রামে তথ্য দিত যে তারা ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। তেহরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দাগিরির এই বিশাল জাল উন্মোচিত হওয়ায় পরিস্থিতি এখন বিস্ফোরণোন্মুখ। হুথিদের ডাবল স্ট্রাইক, মার্কিন সৌদি যোগসাজশ। তেহরানের এই ঘোষণার একদিন আগেই ইয়েমেনি হুথিরা একটি আরও বৃহত্তর গুপ্তচর নেটওয়ার্ক উন্মোচনের দাবি করে আন্তর্জাতিক মহলে আতঙ্ক সৃষ্টি করেছিল। তারা সরাসরি মার্কিন সিআইএ, ইসরায়েলের মোসাদ এবং সৌদি আরবের জেনারেল ইন্টেলিজেন্স প্রেসিডেন্সিকে গুরুত্বপূর্ণ তথ্য চুরির জন্য এই কথিত গুপ্তচর নেটওয়ার্ক ব্যবহারের অভিযোগ এনেছে। ইরান ও হুথিদের এই পরপর গুপ্তচর নেটওয়ার্ক উন্মোচনের দাবি প্রমাণ করে যে এই ইরানপন্থী অক্ষটি ইসরায়েলি গোয়েন্দা কার্যক্রমকে এখন একটি সর্বাত্মক হুমকি হিসেবে দেখছে এবং এর বিরুদ্ধে সমন্বিতভাবে পাল্টা আঘাত হানছে। ইরানের চূড়ান্ত শক্তি, 2000 ক্ষেপণাস্ত্রের প্রস্তুতি। এই সমস্ত ঘটনার চূড়ান্ত পরিণতি কি হতে পারে তা নিয়ে এখন বিশ্বজুড়ে জল্পনা। দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের উদ্ধৃতি অনুসারে ইসরায়েল ও ইরানের মধ্যে একটি নতুন যুদ্ধ আসন্ন। ইরানের শক্তি, অস্ত্র বিশেষজ্ঞরা ফাঁস করেছেন যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচি 24 ঘন্টা ত্বরান্বিত করছে। ইরান এখন একযোগে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা বিকাশের জন্য রাত দিন কাজ করছে।
জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের ব্যর্থ হামলার পর তেহরান এই ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে তাদের প্রতিরোধের চূড়ান্ত গ্যারান্টি হিসেবে দেখছে। গুপ্তচর নেটওয়ার্ক উন্মোচন এবং ক্ষেপণাস্ত্রের এই বিপুল প্রস্তুতি, এই দুই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ইরান সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত। ইসরায়েল যদি কোনো উস্কানি দেয় তবে ইরান প্রস্তুত এই অঞ্চলে আগুন ছড়ানো 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জবাব দিতে। মধ্যপ্রাচ্য এখন এক পারমাণবিক স্ফুলিঙ্গের অপেক্ষায়। যুদ্ধ কি আসন্ন? 24 ঘন্টায় চলছে ইরানের গোপন মিসাইল কারখানা, ইসরায়েলের দিকে তাক করে 2000 ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন সামরিক আঘাতে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিয়েছেন, কিন্তু সবটাই কি ধোঁকা? আঞ্চলিক সূত্র ও গোয়েন্দাদের দাবি ইরান এখন আরও ভয়ঙ্কর রূপে ফিরেছে। তাদের গোপন মিসাইল কারখানাগুলোতে এখন দিনরাত চলছে চরম তৎপরতা। 2015 সালের পরমাণু চুক্তি ভেঙেছে, নিষেধাজ্ঞা ফিরে এসেছে। যুক্তরাষ্ট্র বলেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা বলছেন চিত্রটা একদম আলাদা। ইউরেনিয়াম মজুদ ধ্বংস হয়নি, বরং সেগুলো আরও গোপন স্থানে সরিয়ে ফেলা হয়েছে। নতুন গোপন ঘাঁটি। জানা যাচ্ছে ইরান প্যাকেক্স মাউন্টেন নামে একটি নতুন গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা তৈরি করছে। ইরান অবশ্য এ নিয়ে কিছু বলেনি। বিপজ্জনক মজুদ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে ইরানের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত আছে। বর্তমানে তাদের হাতে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এটি অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি। অর্থাৎ ইরান শুধু টিকে নেই, বরং গোপনে নিজেদের পারমাণবিক শক্তিকে আরও বাড়াচ্ছে। 500 ক্ষেপণাস্ত্র নয়, এবার টার্গেট 2000। ইরানের আসল শক্তি এখন তাদের ক্ষেপণাস্ত্রের ভান্ডার। এই শক্তি দিয়ে তারা ইসরায়েলের বুকে কাঁপন ধরাতে চাইছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তা আলী ভাইজের মন্তব্য রীতিমতো রোমহর্ষক। ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে চলছে। তাদের লক্ষ্য কি? আলী ভাইজের ভাষায়, আগের যুদ্ধের মতো 12 দিনে 500 ক্ষেপণাস্ত্র নয়, পরের বার তারা একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র ছোড়ার লক্ষ্য নিয়েছে। এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ছোড়ার উদ্দেশ্য খুবই মারাত্মক। ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে এক ধাক্কায় অচল করে দেয়া। ইরানের শক্তি বাড়াচ্ছে চীন। ইরান এই বিপুল মিসাইল ভান্ডার তৈরি করছে কাদের সাহায্যে? ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে চাঞ্চল্যকর তথ্য আছে। চীন থেকে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট ইরানে পৌঁছেছে। এই রাসায়নিকটি কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার হয়, অর্থাৎ এটি ইরানের মিসাইল তৈরির গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল হিসাব করে দেখছে যুদ্ধের আগে ইরানের হাতে ছিল প্রায় 2700 ক্ষেপণাস্ত্র। নতুন করে তারা ইতিমধ্যেই তার অন্তত অর্ধেক মজুদ পুনর্গঠন করে ফেলেছে। মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা। ইরান তার সামরিক প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে। 24 ঘন্টা ধরে চলছে যুদ্ধকালীন প্রস্তুতি। তেহরানের বার্তা পরিষ্কার, আগামী যুদ্ধ হবে বিধ্বংসী, আর তারা তার জন্য পুরোপুরি প্রস্তুত। এই প্রস্তুতি কি শুধু ইসরায়েলের জন্য, নাকি ইরানের টার্গেট যুক্তরাষ্ট্র? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিমা দেশগুলোর শেষমেশ কোনো উপায় থাকবে না। তারা ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পের একটি বৈজ্ঞানিক কেন্দ্র হিসেবে স্বীকার করতে বাধ্য হবে। আরাকচির মতে, পশ্চিমাদের আসল সমস্যা পারমাণবিক অস্ত্র নয়, তাদের আসল উদ্বেগ হল ইরানি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। দেশটি এমন একটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল বৈজ্ঞানিক ক্ষেত্রে, যেখানে স্বাস্থ্য, শিল্প, পরিবেশ ও কৃষি সংক্রান্ত বিভিন্ন দিক রয়েছে, বড় সাফল্য অর্জন করেছে। তারা চায় এই ক্ষমতা শুধুমাত্র নিজেদের হাতে রাখুক, তাই পারমাণবিক অস্ত্রকে অজুহাত বানানো হয়েছে। ইস্তাম্বুল, তুরস্ক। অভূতপূর্ব এবং রোমহর্ষক ঘটনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। অভিযোগ, গাজায় ধারাবাহিক জাতিহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে এই চাঞ্চল্যকর ঘোষণা আসে। আন্তর্জাতিক রাজনীতিতে এটি এক ভয়াবহ মোড়। তুরস্কের টার্গেট ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব। তুরস্কের এই কঠোর পদক্ষেপের তালিকায় শুধু নেতানিয়াহু একাই নন, আছেন ইসরায়েলের উচ্চপদস্থ আরও অন্তত 36 জন কর্মকর্তা। এটি একটি বিস্ফোরক তালিকা। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ,
জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। এই তালিকা ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক ক্ষমতার শীর্ষ বিন্দুগুলিকে সরাসরি নিশানা করেছে। এটি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, এটি তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধনীতির বিরুদ্ধে এক শক্তিশালী হুঙ্কার। ভয়াবহ অভিযোগের বিবরণ। ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয়ের বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সুনির্দিষ্ট এবং মর্মান্তিক। আল আহলি ব্যাপটিস্ট হাসপাতাল হামলা, অক্টোবর 2023। এই হামলায় 500 মানুষ নিহত হওয়ার ঘটনাটিকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ধ্বংস, ফেব্রুয়ারি 2024। ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা এবং চিকিৎসার সরঞ্জাম ধ্বংসের অভিযোগ। মানবিক অবরোধ, গাজাকে অবরুদ্ধ রাখা এবং যুদ্ধ আহতদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার অভিযোগ। বিবৃতিতে বিশেষভাবে তুরস্ক নির্মিত তুরস্ক ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতালের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে গত মার্চে ইসরায়েলি বোমা হামলা হয়। এই আক্রমণকে তুরস্ক নিজের ওপর আঘাত হিসেবে দেখছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দীর্ঘকাল ধরে ইসরায়েলের নীতির কট্টর সমালোচক। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রমাণ করে যে তুরস্ক শুধু মুখে নয়, বরং কার্যত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলকে কোণঠাসা করতে প্রস্তুত। তুরস্কের এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত হলো তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেনি। তারা নিজেদের আইনি পথ ব্যবহার করে একটি সার্বভৌম শক্তি হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করল। এটি কেবল একটি প্রতীকী পদক্ষেপ নয়, এটি ভবিষ্যতে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার পথ খুলে দিতে পারে, যা নেতানিয়াহুর মতো নেতাদের বিশ্ব ভ্রমণকে সীমাবদ্ধ করে দেবে। নেতানিয়াহুর বিরুদ্ধে এটি প্রথম পরোয়ানা নয়। এর প্রায় 1 বছর আগে আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছিল। গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে যে মামলা করেছে, সেখানেও তুরস্ক গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে যুক্ত হয়েছে। এই পদক্ষেপগুলো মিলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপের একটি ঘূর্ণিঝড় তৈরি করেছে। প্রতিক্রিয়া, ইসরায়েল ও হামাস। ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল তীব্র ও ঘৃণাপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই পদক্ষেপকে প্রচারণার কৌশল বলে প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েল এটিকে আইনি পদক্ষেপের বদলে রাজনৈতিক চাল হিসেবে দেখছে। অন্যদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এই ঘোষণাকে আন্তরিক অবস্থান এবং মানবিক আচরণ হিসেবে স্বাগত জানিয়েছে। হামাস বলেছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের প্রতি সুবিচার নিশ্চিত করে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় কমপক্ষে 68,875 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,70,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। তুরস্কের এই আইনি পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে নেতানিয়াহুকে কতটা চাপের মুখে ফেলে এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এই পরোয়ানার বিষয়ে কী অবস্থান নেয় তা জানতে অপেক্ষা করতে হবে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর সৌদি আরবের ক্ষেপণাস্ত্র হামলার বিরল পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের জন্ম দিয়েছে। লেবাননে ইসরায়েলের হামলার খবরের মধ্যেই এই অপ্রত্যাশিত সৌদি সামরিক অভিযান সংঘটিত হল। ইরানের রাষ্ট্র সমর্থিত সংবাদ সংস্থা মেহের নিউজ এই সামরিক অভিযানকে বোমা হামলা বলে দাবি করেছে এবং বলেছে যে এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বা MBS এর সামরিক অভিযানের অংশ। ইয়েমেনের সায়াদা প্রদেশের রাজি সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে এই সৌদি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরানের মেহের নিউজ এজেন্সির মতে, স্থানীয় কর্তৃপক্ষ এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইরান ইয়েমেনের আনসারুল্লাহ হুথি বিদ্রোহীদের সে দেশের বৈধ শাসক হিসেবে গণ্য করে এবং তাদের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। মেহের নিউজ আরও জানায় যে স্থানীয় কর্তৃপক্ষ সীমান্তের কাছাকাছি আবাসিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। কর্মকর্তারা রিপোর্ট করেছেন হামলাটি বুধবার রাজি জেলার বেসামরিক অঞ্চলে ঘটেছে। যদিও প্রাথমিক প্রতিবেদনে ঘরবাড়ির ক্ষতির ইঙ্গিত দেওয়া হয়েছে, তবে হতাহতের পরিসংখ্যান এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। এই হামলা এমন সময় ঘটল যখন ইয়েমেনের সংঘাতের ইতিহাস অত্যন্ত তিক্ত। 10 বছরেরও বেশি সময় আগে সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা শুরু করেছিল, যা এই অঞ্চলে দশকব্যাপী মানবিক সংকটের জন্ম দেয়।
এই সৌদি নেতৃত্বাধীন জোট অন্যান্য উপসাগরীয় রাজ্যগুলিকে নিয়ে সানাতে বোমা হামলা চালায়, যার ফলে 24,000-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং ইয়েমেন কার্যত টুকরো টুকরো হয়ে যায়। 2015 সালে শুরু হওয়া সংঘাতে সৌদি আরবের প্রাথমিক লক্ষ্য ছিল ইয়েমেনের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর হুথিদের সানা থেকে বিতাড়িত করা, কিন্তু সেই লক্ষ্য ব্যর্থ হয় এবং সংঘাত উল্টো হুথি বিদ্রোহীদের আরও বেশি শক্তিশালী করে তোলে। হুথিদের বিরুদ্ধে প্রতিশ্রুত 6 সপ্তাহের বিজয় রিয়াদের জন্য একটি মারাত্মক কৌশলগত ভুল প্রমাণিত হয়েছিল। হুথিদের অসম প্রতিসম আক্রমণ এবং ড্রোন হামলা সৌদি যুদ্ধ পরিকল্পনার দুর্বলতা স্পষ্টভাবে উন্মোচিত করে দেয়। সৌদি সামরিক হস্তক্ষেপ শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং ইয়েমেন বর্তমানে রাজনৈতিকভাবে খণ্ডিত ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। দেশটি এখন হুথি বিদ্রোহী, দুর্বল সরকার এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির মধ্যে বিভক্ত। সবচেয়ে ভয়াবহ দিক হল সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথিরা উভয়ই ইয়েমেনি জনগণের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। হুথি বিদ্রোহী শক্তিগুলোকে একত্রিত করার লক্ষ্যে নেওয়া রিয়াদ চুক্তি এবং রাষ্ট্রপতি পরিষদ বছরের পর বছর ধরে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে হুথিরা লোহিত সাগরের হামলা এবং আঞ্চলিক প্রভাবের মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। তারা ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে গাজার সাথে সংহতি জানিয়ে বিশ্বব্যাপী বাণিজ্যকে ব্যাহত করার চেষ্টা করছে। কিন্তু এই সামরিক ও রাজনৈতিক খেলার শিকার ইয়েমেনি জনগণ। তারা এখনো এক দশকের যুদ্ধ, প্রজন্মের পরাজয় এবং ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর ভয়াবহ পরিণতির শিকার। এই নতুন হামলা সেই ক্ষতকে আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করা হচ্ছে। একটা সময় ছিল যখন আকাশে আধিপত্য মানেই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের F-22, F-35 এর জন্য রাডারের চোখ এড়িয়ে যাওয়া যেন জন্মগত অধিকার। কিন্তু আজ এই মঞ্চে চীন নতুন খেলার জন্ম দিতে চাইছে। এ কেমন পরিবর্তন? ওয়াশিংটনের কপালে আজ স্পষ্টতই চিন্তার ভাঁজ। যে প্রযুক্তিকেই তারা নিজেদের দুর্ভেদ্য দুর্গ মনে করত, আজ সেই দুর্গের দেয়াল ভেদ করার স্পর্ধা দেখাচ্ছে বেইজিং। যখন বিশ্বমঞ্চে কূটনীতির দাবা খেলায় ট্রাম্পের হাতে কিছু না থাকার হতাশা স্পষ্ট, ঠিক তখনই শি জিনপিং এর নীরবতা যেন ভবিষ্যতের এক শক্তিশালী ঘোষণার প্রতিচ্ছবি। চীন জানে তারা কি চায় এবং পশ্চিমারা জানে এই নতুন খেলায় চীন রাশিয়া জোটের উত্থান এ কোনো সাধারণ ঘটনা নয়। এই নতুন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টকে পর্যন্ত পরমাণু অস্ত্র পরীক্ষার মতো বিস্ফোরক সিদ্ধান্ত নিতে হচ্ছে। এ এক অসহায় পরাশক্তির আর্তনাদ। J-36 চীন এখন ষষ্ঠ প্রজন্মের দিকে। শত্রুর রাডারকে ধোঁকা দেওয়ার সেই স্টেলথ প্রযুক্তির মুকুটটা এতদিন ছিল যুক্তরাষ্ট্রের মাথায়, কিন্তু দেখুন চীন কি গতিতে, কি দৃঢ়তায় সেই মুকুট দখলের দিকে এগিয়ে চলেছে। এ যেন ময়দানের মাঝখান দিয়ে এক দুর্বার দৌড়। চীনের হাতে এখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির 2টি প্রকল্প, আর তার মধ্যে একটি সেই J-36, যার নতুন প্রোটোটাইপ সম্প্রতি চীনের আকাশ ছুঁয়েছে। আর এর আকাশ ওড়া মানেই বিশ্বের প্রতিরক্ষা মানচিত্রে একটি ভূমিকম্প। এ শুধু একটি বিমান নয়, এ হলো শি জিনপিং এর অদম্য ইচ্ছা শক্তি। সামাজিক মাধ্যমে সেই বিশাল 3 ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ বিমানের ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই ঝড়ে উঠেছে সমরাষ্ট্র শিল্পে। J-36 ডানা মেলাছে। এটি প্রথম প্রকাশের মাত্র 10 মাসের মধ্যেই দ্বিতীয় সংস্করণের উড্ডয়ন। এ এক বিস্ময়কর গতি। নতুন ইনটেক ডিজাইন, ল্যান্ডিং গিয়ার, এক্সস্ট লেআউট সবই পরিবর্তিত। কেবল আগের সংস্করণের সেই ডেল্টা আকৃতির ডানা এবং পাশাপাশি বসার ককপিট নকশা অক্ষত। এটি যেন চীনের নতুন আকাশ শাসনের সিলমোহর। এই নতুন প্রজন্মের যুদ্ধ বিমানগুলি শুধুমাত্র উঠতে পারলেই হবে না, এদেরকে মনুষ্যবিহীনভাবে বিমান বা ড্রোনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে হবে। J-36 এর মাঝেও সেই একই আমেরিকান ধাঁচের দক্ষতার ছাপ। এখন পরিসংখ্যানের দিকে তাকান। ওয়াশিংটনের কাছে যখন 185টি F-22 এবং 400টি F-35, সেখানে চীনের হাতে 300 এর বেশি J-20। আর সবচেয়ে বড় কথা, চীন প্রতি 8 দিনে একটি নতুন বিমান তৈরি করছে, যেখানে যুক্তরাষ্ট্রের F-35 এর বার্ষিক উৎপাদন হার মাত্র 140টি। সময় কি ফুরিয়ে আসছে? আমেরিকান আধিপত্যের সেই সোনালী সময় কি তবে গধূলি আলোয় ফিকে হয়ে আসছে? এই গতি যদি অব্যাহত থাকে, তাহলে আগামী 23 বছরের মধ্যে চীন বিমান উৎপাদনে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে পারে।
এশিয়া যদি এই গতিতে ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে থাকে, তাহলে পশ্চিমা দেশগুলি কেবল দর্শকের ভূমিকায় থাকবে। ইতিহাসের পাতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো আকাশে তাদের সেই একচ্ছত্র আধিপত্য হারাতে চলেছে। এ যেন ফুটবলের মাঠে শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্ত। সবাই স্থির, রুদ্ধশ্বাস। নতুন এক পরাশক্তি তাদের সামরিক পেশি দেখাতে প্রস্তুত। পশ্চিমারা দুশ্চিন্তায়, চীন নীরব, আর আকাশে সেই J-36 যেন নতুন এক ইতিহাসের জন্ম দিচ্ছে।